গ্যাসের আচরণ অধ্যায়ের সেকেন্ড ক্লাস। আজকে পয়েন্ট আউট করবে চার্লসের সূত্র। আগের দিন আমরা বয়েলের সূত্র এবং বয়েলের সূত্রের ডিটেল পড়েছিলাম। আজকে আমরা পড়বো চার্লসের সূত্র। চার্লসের সূত্রটা একটু লিখে নেবো প্রত্যেকে। এই চ্যাপ্টারটা লিখিয়ে পড়াচ্ছি, এরপর থেকে আমরা মোটামুটি অভ্যাস হয়ে যাবে বলে আর লিখিয়ে পড়াবো না। মোটামুটি দেখো, আগের দিন পড়িয়েছিলাম, এই জায়গাটা একটা থিওরি করিয়েছিলাম এবং বলেছিলাম যে গ্যাসের বয়েলের সূত্রের ক্ষেত্রে ধ্রুবক রাশি কি কি থাকে। ঠিক একটা ছক করেছিলাম, তোমাদের যদি মনে থাকে। আজকে সেরকমই চার্লসের সূত্রে যদি আমরা মনে করি ছকটাকে, তাহলে দেখবো চার্লসের সূত্রে চাপ এবং ভর এই দুটো জিনিস ধ্রুবক থাকবে। তাহলে চাপ এবং ভর এই দুটো জিনিস ধ্রুবক থাকবে। তাহলে সূত্রটা এরকম ভাবে লিখবো, স্থির চাপে নির্দিষ্ট ভরে স্থির চাপে নির্দিষ্ট ভরে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, প্রতি 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসের যা আয়তন, প্রতি 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসের যা আয়তন তার 1/273 অংশ, 0 ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসের যা আয়তন তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসের যা আয়তন তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। সূত্রটা আমরা এইভাবে মনে রাখবো, স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এইভাবে সূত্র যেন মনে থাকে চার্লসের সূত্র। বলে দিলাম তো, 4 বার সূত্রটা বললাম। এবারের গাণিতিক ব্যাখ্যা আমরা দেখবো, তার পয়েন্ট আউট করবো গাণিতিক ব্যাখ্যা। তাহলে চার্লসের সূত্রের গাণিতিক ব্যাখ্যা যদি আমরা আসি, সূত্রটা কিভাবে মনে রাখবো যেন বললাম। তাহলে বলছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসের যা আয়তন তার 1/273 অংশ। তার মানে কোনো একটা গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে যদি 1 ডিগ্রি বাড়ানো হয়, তাহলে সেই গ্যাসের আয়তন 0 ডিগ্রিতে যা ছিল তার 1/273 বৃদ্ধি পাবে। এটুকুই তো বোঝাতে পারলাম, বাংলা ভাষা তো জানো প্রত্যেকে। তাহলে 0 ডিগ্রি সিতে যা আয়তন ছিল তার 1/273 বাড়বে যদি 1 ডিগ্রি উষ্ণতা বাড়াও, আর যদি 1 ডিগ্রি উষ্ণতা কমাও তাহলে 0 ডিগ্রিতে যা আয়তন ছিল তার 1/273 অংশ কমবে। এম আই রাইট? ফোনটাকে বন্ধ রাখতে হবে, নাহলে আর হবে না। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এর ক্যালকুলেশনটা এরকম আমি নিতে পারি যে ধরি 0 ডিগ্রি সি উষ্ণতায়, এখানে উপরে লিখে নেবে তোমরা বা পাশে লিখবে, স্থির চাপে ও নির্দিষ্ট ভরের তাহলে 0 ডিগ্রি সি উষ্ণতায় কোন গ্যাসের আয়তন আমি ধরলাম সেটা V0। তার মানে আমরা ধরে নিলাম 0 ডিগ্রি সিতে কোনো গ্যাসের আয়তন কত হচ্ছে V0, আমরা এটা ধরলাম। অ্যাকর্ডিং টু চার্লসের সূত্র, যদি আমরা 1 ডিগ্রি সি উষ্ণতা বাড়াই তাহলে এর 1/273 বাড়বে। হ্যাঁ না বলো? তার মানে আমি এখানে লিখতে পারি যে 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি কত হবে না? তো স্যার V0 যা ছিল তার 1/273, এটা আমি অটোমেটিক লিখলাম না, আমাকে লিখতে বাধ্য করালো। কে বাধ্য করালো? চার্লস। বললো তুমি এভাবেই যাও, মন থেকে বলছি না, সূত্র বললো আমাকে। যেমন তোমাকে কেউ বলে দিয়েছে যে এইটাই অ, তুমি প্রশ্ন করো এটা কেন অ, তো এটাও হতে পারতো, এটাও লিখতাম আমি, কিন্তু আমাকে বলে দিয়েছে দিস ইজ অ। তাহলে সূত্র আমাকে বলে দিচ্ছে যে হ্যাঁ এইটা তুমি ধরে চলো, কারণ আমি এটা দিচ্ছি, কারণ আমি এক্সপেরিমেন্ট করে দেখেছি। তাহলে 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে কোনো গ্যাসের আয়তন বৃদ্ধি কত হলো?
তাহলে আমরা কি লিখতে পারি যে 1 ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে তাহলে? এবার 1 ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে? আচ্ছা, আয়তন ছিল কত? V0, আর বাড়লো কত? এত। তাহলে মোট আয়তন বার করতে গেলে দুটোকে যোগ করবো, হ্যাঁ না বলবে। তাহলে গ্যাসের মোট আয়তন কত হবে? না তো স্যার ছিল V0, আর বাড়লো কত? না তো V0/273। am I right or am I right? So V0 plus V0/273, এটা আমি পেলাম। This is that right? Okay. আমরা 1 ডিগ্রি বাড়াবো না, আমরা 2 ডিগ্রি বাড়াবো এবার। তাহলে আমরা এবার লিখছি 2 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি। আয়তন বৃদ্ধি কত হবে? আচ্ছা তুমি বলো। 1 ডিগ্রি বাড়ালে আয়তন বাড়ছিল 1/273, ঠিক বলছি তো? তাহলে 2 ডিগ্রি বাড়লে 2/273, হ্যাঁ না বলবে। ওই কি নিয়ম তো? তাহলে আয়তন বৃদ্ধি কত হবে? না তো স্যার ছিল যা তার 2/273, হ্যাঁ না বলবে। তাহলে আমার 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি যা হলো 1/273, 2 ডিগ্রি উষ্ণতা বাড়ালে পরে আয়তন বাড়বে 2/273। ইজ ইট রাইট? ঠিক, একদম ঠিক আছে, বোঝো ভালো করে। তাহলে 2 ডিগ্রি সি উষ্ণতা গ্যাসের আয়তন কত হবে তাহলে? না তো স্যার ছিল তো V0, আর আপনি বাড়িয়েছেন 2 ডিগ্রি, তাহলে এতটা বেড়েছে, তাহলে V0 প্লাস 2V0/273, হ্যাঁ না বলো। হবে না? হবে না, তাই তো হবে। এখন যদি আমরা বলি যে 3 ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে? তার স্যার V0 প্লাস কত লিখবো? 3V0/273, এটা ঠিক কি না? তার মানে 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের মোট আয়তন কত হবে? V0 প্লাস 3V0/273, ঠিক তো? তাই তো হবে। দেখো ওরকম ভাবে তো চলছে। এই প্রসেসটাকে বলা হয় গাণিতিক আরোহণ তত্ত্ব। কি বলা হয়? গাণিতিক আরোহণ তত্ত্ব। তাহলে এরকম করতে 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 আমি যদি টি ডিগ্রিতে যাই, টি যে কোনো একটা টেম্পারেচার টি যেটা আমি জানি না, ধরো টি এর মান 50 হতে পারে, টি এর মান 100 হতে পারে, টি এর মান 200 হতে পারে, যত ইচ্ছে বাড়াও। তাহলে টি ডিগ্রি সি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কত হবে তাহলে? না তো ছিল স্যার V0, আর বাড়লো কত? TV0/273, এটা হওয়া উচিত। অর্থাৎ আমি চার্লসের সূত্র থেকে লিখতে পারি যে টি ডিগ্রি সি উষ্ণতায় কোন গ্যাসের আয়তন কত? না তো ক্যাপিটাল ভি সমান V0 প্লাস কত? TV0/273। আর অঙ্কে আমার বুদ্ধি আছে কমন নেওয়ার কথাটা, যদি V0 কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস T/273। এইটাই হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। আমি কি চার্লসের সূত্রের গাণিতিক রূপ বোঝাতে পেরেছি সকলকে? তাহলে এটি হলো চার্লসের সূত্রের গাণিতিক রূপ, যে টি ডিগ্রি সি উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কত হবে? না তো এটাই হবে V0 কমন নিলে 1 প্লাস T/273। এটা যেন আমরণ মনে থাকে যে চার্লসের সূত্রের গাণিতিক ব্যাখ্যা কি, প্রত্যেকের খাতায় যেন আমি দেখতে পাই। তাই লজিক্যালি চার্লসের সূত্রের গাণিতিক ব্যাখ্যা আমরা এখান থেকে পেলাম। এখন চার্লসের সূত্রের লেখচিত্র যদি আমরা অঙ্কন করার চেষ্টা করি, আমি এদিক মেটাবো এবার। এখন যদি চার্লসের সূত্রের লেখচিত্র অঙ্কন করি, আমি এইখান থেকে একটা সুন্দর লেখচিত্র ধারণা পেতে পারি। কি করে? তো এটাকে আমি ওইদিকে লিখছি, বাঁদিক মিটিয়ে দিলাম। তাহলে চার্লসের সূত্র থেকে কি পাও তুমি দেখো। তাহলে আমরা চার্লসের সূত্র থেকে কি পাই? তাহলে চার্লসের সূত্র থেকে পাই V = V0 কমন গেলে 1 প্লাস T/273। এবং এটা যদি ভাঙি আমরা তাহলে V0 প্লাস V0/273 ইন্টু T, এটাই হবে নিশ্চয়। তাহলে আমি এটাকে এইভাবে লিখছি, ভালো করে দেখ, যে V0/273 ইন্টু T প্লাস V0 সমান V। এটা হতে পারে লেখা, একই জিনিস তো। আমি কি বলছি এখানে, যে আমরা বলছি যে ভি কে আমি একটা অ্যাক্সিস ধরবো, অক্ষ। ওয়াই কে যেমন একটা অক্ষ ধরা হয়, ভি কে আমরা একটা অক্ষ ধরবো, সেরকমই এক্স কে যেমন আমরা অক্ষ ধরি, সেরকম টি কে একটা অক্ষ ধরবো। কেমন? না তো আমরা বলছি এই জায়গাটায় যে আমরা এমন একটা লেখচিত্র আঁকবো, সেই লেখচিত্রের এই দিক বরাবর কি কাজ করে? ওয়াই, 9-এ পড়েছো। আমরা ওয়াই কাজ করাবো না, আমরা এইদিকে কাজ করাবো আয়তন। আর এইদিকে এক্স কাজ করে, আমরা এক্স কাজ করাবো না, এইদিকে উষ্ণতাটাকে কাজ করাবো।
সেই জন্য এই লেখচিত্রটা হবে ক্যাপিটাল ভি ভার্সেস স্মল টি। নিশ্চয়ই আগের দিন লেখচিত্রটাকে বুঝিয়েছিলাম কি করে আমরা বলি ভার্সেস, নাকি বয়েলের সূত্রে। তাহলে ভি ভার্সেস স্মল টি লেখচিত্রটাকে আমরা এবার অঙ্কন করব। ওয়াই অক্ষ বরাবর আয়তন আর এক্স অক্ষ বরাবর উষ্ণতাটাকে ধরবো। যদি তাই করি তাহলে দেখো এই ভিটা যেন ওয়াই এর মতো কাজ করছে, হ্যাঁ না বলো, ইয়েস অর নো। আর দেখো তুমি টিটা যেন এক্স এর মতো কাজ করছে, হ্যাঁ না বলো। আর এটা দেখতে যেন এরকম লাগছে, এইটাকে যদি এম ধরা হয় আর এটাকে যদি সি ধরা হয় তাহলে ওয়াই ইকুয়াল টু কেমন লাগছে, এম এক্স প্লাস সি। আর ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই লেখচিত্রটা কেমন হয় আগের দিনে বলেছিলাম, সরল রেখা কিন্তু মূল বিন্দুগামী নয়, ঠিক তো। তাহলে নিশ্চয়ই এই লেখচিত্রটা কেমন হবে, সরল রেখা কিন্তু মূল বিন্দুগামী নয়, এরকম হবে, হ্যাঁ না বলো। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এই লেখচিত্রটা হচ্ছে চার্লসের সূত্র, কখন না তো স্থির চাপে, এটা লিখবো আমরা স্থির চাপে লেখচিত্র। তাহলে আমরা চার্লসের সূত্রের লেখচিত্রটা দেখো কত সুন্দর ড্র করতে পারলাম অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা অফ গিভেন বাই চার্লস। কি না তো ভি ভার্সেস স্মল টি লেখচিত্র। আমি কি ঠিক বোঝাতে পারছি? আয়তনের সাথে কার লেখচিত্র, উষ্ণতা। আয়তনের সাথে উষ্ণতার লেখচিত্রটা দেখো ঠিক এইরকম দেখাবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মতো, ঠিক বলছি তো আমি? বুঝতে পারলাম ব্যাপারটা? এখন এই লেখচিত্রটাকে যদি আমি এখন পেছনের দিকে বাড়ানোর চেষ্টা করি, তাহলে তুমি বলো যদি পেছনের দিকে বাড়ানোর চেষ্টা করি তাহলে এইদিকে গেলে টি প্লাস হয়, এইদিকে গেলে কি হবে, টি মাইনাস। তার মানে এটা হচ্ছে 0 ডিগ্রি সি উষ্ণতা। তাহলে এই যে এই অংশটুকু এটা বোঝাচ্ছে আমার ভি জিরো। কেন 0 ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের আয়তন কত ছিল, 0 ডিগ্রিতে গ্যাসের আয়তন কত ছিল, ভি জিরো। সরি। এখন যদি আমি লেখচিত্রটাকে পেছনের দিকে বাঁকাই, ভালো করে বোঝো, পেছনের দিকে বাঁকাই, ভালো করে বোঝো, তাহলে লেখচিত্রটা যেন মনে হচ্ছে যে এখান থেকে লেখচিত্রটা আসছে, ঠিক বলছি তো? মনে হচ্ছে এখান থেকে আসছে, মনে হচ্ছে এখান থেকে আসছে। তার মানে এটা হচ্ছে টি অক্ষ, টি অক্ষ বরাবর ভি এর মান কত হয়, এক্স অ্যাক্সিসের ওপর ওয়াই এর মান কত হয়। কি রে অঙ্ক কেমন করছিস? 0। যে কোনো একটা অক্ষের ওপর অন্য অক্ষের মান কত হয়, 0। ওয়াই অক্ষের ওপর এক্স এর মান কত হয়, 0। তেমনি এক্স অক্ষের ওপর ওয়াই এর মান কত হবে, 0। তাহলে টি অক্ষের ওপর ভি এর মান কত হবে, এটা অক্ষ তো, 0। তার মানে আমরা কি বলতে পারি যে এই জায়গাটায়, এই যে যেখানে ছেদ করেছে আয়তন গ্যাসের কত হবে, 0। এবং আমরা সেই মানটা কি লেখচিত্র থেকে বার করতে পারি? ইয়েস অবভিয়াসলি, দাগ কাটা কাটা তো লেখচিত্র। এবং দেখা গেছে সেই মানটা হয় -273 ডিগ্রি সি উষ্ণতা। অর্থাৎ আমরা এখানে বলতে পারছি -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত, 0। আমরা এই জিনিসটা এখান থেকেও লিখতে পারি। এখান থেকে তুমি দেখো যে আমরা যদি 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 টি এর মানকে বসাই -273 ডিগ্রি সেলসিয়াস, ভালো করে বোঝো, টি এর মান কত বসাচ্ছি আমরা, তাহলে ভি এর মান কত হবে স্যার, না তো V01 প্লাস -273/273, এটাই হবে তো, হ্যাঁ না বলবে। কারণ টি এর জায়গায় -273 বসাবো, টি এর জায়গায় কত বসাবো। তো যদি কাটাকুটি করে তোমার এইটুকু মাথায় বুদ্ধি আছে যে এটা কত হবে, তাই এইটুকু কি বোঝাতে পারছি যে -273 ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের আয়তন কত হয়ে যাচ্ছে, -273 ডিগ্রি সি উষ্ণতায় গ্যাসের আয়তন কত হয়ে যাচ্ছে, ঠিক তো এতদূর পর্যন্ত। এখন যদি আমরা যদি আমরা টি সমান -274 ডিগ্রি সেলসিয়াস চয়েস করি, -274, তাহলে তুমি বলো ভি এর মান কত হবে, স্যার V01 প্লাস -274/273, মুখে কথা বলো না, শোনো, V01 প্লাসে মাইনাসে -274/273। তুমি দেখো এই টার্মটা দেখো 274/273, মানে এটা একের বড়, হ্যাঁ না বলো, কারণ এই লব বেশি আছে। কারণ 274/273 এটা কি হচ্ছে, একের থেকে বড়, হ্যাঁ না বলবে। তাহলে তুমি 1 থেকে 1-এর বড় বাদ দিচ্ছ, তাহলে নিশ্চয় এই ভি এর মানটা কত হবে আমার, ঋণাত্মক, হ্যাঁ না বলো। ভি এর মানটা কি হবে, ঋণাত্মক। তার মানে আমরা এটা দেখতে পাচ্ছি যে আমরা যখনই -273 ডিগ্রি সি উষ্ণতার থেকে আরো কম উষ্ণতায় যাব তখন গ্যাসের আয়তন কত হয়ে যাচ্ছে, ঋণাত্মক। দেখো তাই হচ্ছে, -273 গ্যাসের আয়তন কত হচ্ছিল, 0, কিন্তু -274 গ্যাসের আয়তন কত হয়ে যাচ্ছে, ঋণাত্মক। এবার কোনো কিছুর আয়তন কি ঋণাত্মক, এটা সম্ভব? আয়তন 0 কি সম্ভব? কোনো কিছুর আয়তন 0, এটা কি সম্ভব? সম্ভব আছে কারোর আয়তন 0? ঘোষাল, আয়তন 0 সম্ভব কার?
হ্যাঁ, আর গ্যাস বাদ দাও, এটা তো যা পড়লাম। এমনি নর্মালি বলো, কোনো পদার্থের আয়তন 0, এটা কি সম্ভব? কোনো কিছুর আয়তন 0, এটা সম্ভব? আয়তন সম্ভব শূন্য নয়। একটা বিন্দু পয়েন্ট, তার আয়তন কত হয়? প্রায় শূন্য নয়, শূন্যই। আমরা পয়েন্টকে এভাবেই ডিফাইন করি যে তার আয়তন নাই, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নাই। যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই, তার আয়তন কত হবে? তাহলে লজিক্যালি আয়তন 0 হতে পারে। ইজ ইট ট্রু? হ্যাঁ, হতে পারে, কিন্তু আয়তন নেগেটিভ হতে পারে না। তাহলে যদি আয়তন নেগেটিভ হতে না পারে, তাহলে এই যে টার্মটা ইউজ করলাম এইটাও বাস্তবে সম্ভব নয়। হ্যাঁ না বলো? তাই এটা সম্ভব নয়। তার মানে আমরা এখানে বলতে পারছি যে -273 থেকে কম উষ্ণতা পাওয়া ইম্পসিবল। ইজ ইট ট্রু? কারণ -273 থেকে যদি কম উষ্ণতা যায়, তাহলে আয়তনের মান কি হয়ে যাবে? নেগেটিভ। আমি কি ঠিক বোঝাতে পারছি? যদি -273 থেকে কম উষ্ণতা যায়, আয়তন কত হয়ে যাচ্ছে? নেগেটিভ। আর আয়তন নেগেটিভ কি কখনো সম্ভব? সম্ভব নয়। তাহলে -273 থেকে কম উষ্ণতা পাওয়া কি সম্ভব? সম্ভব নয়। সেই জন্য এই -273°C উষ্ণতাটাকে আমরা বলবো পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসোলুট জিরো টেম্পারেচার। আমি কি বোঝাতে পারলাম পরম শূন্য উষ্ণতা জিনিসটা, কনসেপ্টটা কি? তাহলে -273°C থেকে কম উষ্ণতা কোনোদিন পাওয়া সম্ভব নয়। কেন? এর থেকে কম পেলে পরে বুঝতে অসুবিধা হচ্ছে বাবা। -273 থেকে কম উষ্ণতা যদি তুমি পেতে চাও, তাহলে পরে তোমার আয়তন কি হয়ে যাচ্ছে? নেগেটিভ। আর কোনো কিছুর আয়তন নেগেটিভ সম্ভব নয়। যেহেতু আয়তন ঋণাত্মক সম্ভব নয়, সেই কারণে আমরা বলবো -273 থেকে কম উষ্ণতা তুমি পাবে না, এবং -273 উষ্ণতাকে কি বলবো আমরা? পরম শূন্য উষ্ণতা। তাহলে পরম শূন্য উষ্ণতা কাকে বলে? -273°C। বুঝতে পারলাম ব্যাপারটা? আমি কি কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার করাতে পেরেছি সকলকে? তাই তোমাদের কোশ্চেন দিতে পারে যে পরম শূন্য উষ্ণতা কাকে বলে, একে পরম বলে কেন? কেন পরম বলে না? তো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে এর থেকে কম উষ্ণতা তুমি পাবে না। -273°C থেকে কম উষ্ণতা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, যে কোনো গ্যালাক্সি, কোনো জায়গায় পাওয়া যাবে না যেখানে ফিজিক্সের নিয়ম মেনে চলে। সেই সমস্ত জায়গায় এই ল ভ্যালিড। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি? বোঝাতে পেরেছি পুরো জিনিসটা? সমস্যা ক্লিয়ার হয়েছে ততদূর পর্যন্ত? লর্ড কেলভিন একটা কথা ভাবলেন। তিনি দেখলেন যে -273° হচ্ছে অন্তিম উষ্ণতা, এর থেকে কম উষ্ণতা বাস্তবে অস্তিত্বই নেই। তো তিনি একটা স্কেলের কথা ভাবলেন। তিনি বললেন, আমরা যদি একটা স্কেলের কথা ভাবি, একটা স্কেল, কেমন স্কেল? যে -273কে যদি আমরা 0 ধরে নিই, এরকম একটা স্কেল বানাবো। ভাবো ব্যাপারটা। তিনি একটা স্কেলের কথা ভাবলেন। যদি আমরা নর্মালি সেলসিয়াস স্কেল দেখি, তাহলে সেলসিয়াস স্কেলটা কেমন হয়? এইরকম, যে এইটা হচ্ছে 0°C, এটা কত হয়? 100°C। আর সবচেয়ে কম টেম্পারেচার কত হবে স্যার? -273°C। এর থেকে কম হবে না স্যার? তাহলে সব থেকে কম টেম্পারেচার এটাই পসিবল, এর থেকে কম টেম্পারেচার পসিবল নয়। ঠিক আছে, আমরা এটা মোটামুটি বুঝলাম। তাহলে লর্ড কেলভিন কি বললেন? যে আমরা যদি নর্মালি সেলসিয়াস স্কেলের দিকে তাকাই, তাহলে 0 থেকে 100 আর সর্বনিম্ন তাপমাত্রা -273°C হয়। বিজ্ঞানী লর্ড কেলভিন কি বললেন? তিনি বললেন যে আমরা যদি এমন একটা স্কেলের কথা ভাবি, যে স্কেল শুরুই হবে 0 থেকে, অর্থাৎ -273টাকেই আমরা 0 ধরে নেব, তাহলে এই স্কেলে আর সম্ভব নয়। তাহলে এখানেও আর কি সম্ভব? তাহলে এমন একটা স্কেলের কথা ভাবছি যে স্কেলের নেগেটিভ তাপমাত্রা হবে না। হ্যাঁ না বল? কারণ এটাই তো সর্বশেষ, এর থেকে তাপমাত্রা তো কিছু নামবে না, তাহলে একেই 0 ধরছি। তাহলে এমন একটা স্কেল যেখানে নেগেটিভ তাপমাত্রার কোনো অস্তিত্ব থাকবে না। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? এবং এই 0 থেকে 100 তে এখানে কতটা গ্যাপ থাকে? 100টা। হ্যাঁ না বল? তাহলে এখানে কটা গ্যাপ আছে কে বলতে পারবে? ইয়েস, 273টা গ্যাপ আছে। তাহলে বলছে এখানে যা গ্যাপ আছে গ্যাপগুলোকে সেম ধরবো, গ্যাপগুলোকে সেম ধরবো। অর্থাৎ এখানকার 1°C এখানকার 1 কেলভিনের সঙ্গে সমান হবে। এখানকার 1°C এখানকার 1 কেলভিনের সঙ্গে সমান হবে। তাহলে তুমি বলো, এখানে যদি 273টা গ্যাপ থাকে লজিক্যালি, তাহলে এখানেও 273টা গ্যাপ হবে। হ্যাঁ না বল? তাহলে এটাও নিশ্চয়ই মান কত হবে? 200। আর এটা কত হবে তাহলে? কারণ 100 যোগ হবে। তো এইটাকে বলা হলো কেলভিন স্কেল। আমি কি বোঝাতে পারলাম? তাই তুমি বলো আস্তে, তুমি বলো তাহলে এই স্কেল থেকে এই স্কেল গেলে কত দিয়ে যোগ করতে হচ্ছে আমাকে? 273। দেখো তাই হচ্ছে, তাই না? তাহলে আমরা কি বলতে পারবো যে সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেল গেলে আমাকে কত দিয়ে যোগ করতে হবে? 273। তার মানে আমার কাছে যদি একটা সেলসিয়াস স্কেলের মান থাকে, ভালো করে শোন,
তার সাথে আমি কত যোগ করব 273, তবে সেলসিয়াস স্কেলটা কিসে কনভার্ট হবে কেলভিনে। যেমন উদাহরণ দিচ্ছি, ধর তোর কাছে 27 ডিগ্রি সেলসিয়াস আছে, এটা কত কেলভিন কি করে বার করব 273 যোগ করব, হ্যাঁ না বলো। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস থেকে কত যোগ করলে কেলভিন হবে 273, তাহলে নিশ্চয়ই এটা কত কেলভিন হবে 300 কেলভিন যোগ করলে, হ্যাঁ না বলো। তাহলে আমাকে যদি ডিগ্রি সেলসিয়াস দেয় এবং ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যেতে চায়, আমি কত যোগ করব 200। সিমিলারলি যদি তোমাকে 400 কেলভিন দেয়, তাহলে সেখান থেকে যদি বলে ডিগ্রি সেলসিয়াস কত, কি করব 273 বাদ দেব, হ্যাঁ না বল। ঠিক বলছি তো? কারণ এখান থেকে 273 বাদ দিলে তুমি দেখো 127 ডিগ্রি সেলসিয়াস হয়। তাহলে একটা কথা মাথায় রাখলাম, সেলসিয়াস স্কেল থেকে কেলভিনে গেলে 273 যোগ করব, হ্যাঁ না বলো। দেখো এখানে 273 কত করেছি যোগ, আর কেলভিন থেকে সেলসিয়াস স্কেল যাবো, তাহলে কি করতে হবে আমাকে 273 বল। আমি কি এটুকু বোঝাতে পেরেছি? তাহলে সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেল গেলে কত দিয়ে যোগ করব 273, আর কেলভিন স্কেল থেকে সেলসিয়াস স্কেল গেলে কত দিয়ে বাদ দেবো 273। তাহলে এটুকু মাথায় রাখবো, কেলভিন থেকে সেলসিয়াস গেলে 273 দিয়ে বাদ, সরি, সেলসিয়াস থেকে কেলভিন গেলে 273 যোগ, সেলসিয়াস থেকে কেলভিন গেলে 273 যোগ, কেলভিন থেকে সেলসিয়াস গেলে 273 বাদ। এটুকু কি বোঝাতে পারলাম? তাহলে আমাদের এইটা হচ্ছে ফর্মুলা, এবং এটা আমরা মাথায় রাখার চেষ্টা করব। দিস ইজ আওয়ার ফর্মুলা, এটা আমাদের ফর্মুলা সেলসিয়াস স্কেল থেকে কেলভিন। এই চ্যাপ্টারে আমরা যা অঙ্ক করব সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু কেলভিন স্কেল। তোমাকে প্রশ্নে যদি ডিগ্রি সেলসিয়াস দিয়েও দেয়, তুমি কনভার্ট করবে কেলভিনে। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? তোমাকে যদি ডিগ্রি সেলসিয়াসের মান দিয়েও দেয়, তুমি কিন্তু কেলভিন স্কেলে কনভার্ট করবে, তারপর অঙ্ক করবে। কারোর খাতায় যদি না দেখেছি এই জিনিসটা পিটিয়ে চামড়া তুলে দেবো আমি। কিন্তু মাথায় থাকা একটা কথা, যাই অঙ্ক করব সেলসিয়াস দেবে হবে না, কেলভিনে নিয়ে যাব। সেলসিয়াস দেবে হবে না, কেলভিন নিয়ে যাব। তাই মাথায় যেন একটা কথা থাকে যে এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে আমাকে সেলসিয়াস স্কেলে অঙ্ক করলে হবে না, সবগুলোই কেলভিন স্কেলে অঙ্ক করতে হবে। পরে কারণটা ব্যাখ্যা করব আমি। তাহলে আমরা কেলভিন স্কেল, লর্ড কেলভিন স্কেলে বুঝাবো। এই কেলভিন স্কেলটারই আর একটা নাম দেওয়া হলো, তাকে বলা হয় পরম স্কেল। কেন? কারণ দেখো স্কেলটা পরম শূন্য উষ্ণতাকে নিয়ে, হ্যাঁ না বলবে। তাই স্কেলটার আর একটা নাম হলো পরম স্কেল। তাহলে আমরা কেলভিন সেলসিয়াস এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলাম। বাবু লাল জামা তুমি কি নাম? সুভাষিস দে, তাই না? সুভাষিস দে, বলো তো দেখি এই কথাটা, যে আমরা যদি এখান থেকে দেখতে চাই, দাঁড়িয়ে নয় বসেই বলো, যে তোমাকে যদি আমি 30 ডিগ্রি সেলসিয়াস দিই আর 303 কেলভিন দিই, 300 কেলভিন দিই, কেউ বলবে না কোনটা বড়, 30 ডিগ্রি না 300 কেলভিন? সুভাষিস দে যার নাম সেই বলবে। বলো তো কোনটা বেশি বড় হবে? সব বুঝতে পেরেছি তো আমি? হ্যাঁ, কেন বেশি হবে? ইয়েস, 30 এর সাথে যদি আমি এখন 273 যোগ করে দিই, তাহলে পরে হয়ে যায় 303 কেলভিন। তাহলে এটা অবভিয়াসলি বড় হবে। ভেরি গুড। তাহলে আমরা ক্লাসে কি পড়া বুঝতে পেরেছি? এটা মাধ্যমিকে এসেছিল কোশ্চেনটা, যে 30 ডিগ্রি সেলসিয়াস আর 273 এর মধ্যে কোনটা বড় হবে। তোমরা অবভিয়াসলি দেখলে এখানে 303 কেলভিন, এটাই বড় হবে। তাহলে আমরা পরম স্কেল এবং পরম শূন্য উষ্ণতা এই ধারণাটা কি পুরোপুরি রপ্ত করতে পেরেছি? কমপ্লিটলি বুঝতে পেরেছি। এবার হেডিং করব বা পয়েন্ট করব চার্লসের সূত্র পরম স্কেলে। পয়েন্ট করব চার্লসের সূত্র পরম স্কেলে। পয়েন্ট করব চার্লসের সূত্র পরম স্কেলে। ওকে, লেখো লেখো চার্লসের সূত্র থেকে পাই কি পাও? ক্যাপিটাল ভি সমান V0 1 প্লাস টি বাই 273। ঠিক বলছি তো বাবা? এটা পাও তো? এবার যদি এটা একটু কাজ করি, তাহলে 1 প্লাস টি বাই 273 মানে কি হবে? তাহলে 273 প্লাস স্মল টি, হ্যাঁ না বলো? এটাই হবে। আর একটু আগে লিখেছিলাম 273 প্লাস স্মল টি মানে কি হয়? ক্যাপিটাল টি, হ্যাঁ না বল? 273 প্লাস স্মল টি এখানে লিখেছিলাম সমান কি হয়? ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি এটা কোন স্কেল? কোন স্কেল? পরম স্কেল। এই স্কেল নাকি? পরম স্কেল মানে ক্যাপিটাল টি, সেলসিয়াস স্কেল মানে ছোট টি। বুঝতে পেরেছি? পরম স্কেল মানে কোনটি? ক্যাপিটাল টি। তাহলে ক্যাপিটাল ভি সমান আমরা পেলাম V0 টি বাই 273। আমি এটাকে এইভাবে লিখছি যে ভি সমান V0 বাই 273। দেখ এই জিনিসটা তো কনস্ট্যান্ট, ধ্রুবক, হ্যাঁ না বল? তাই না? এটা তো ধ্রুবক V0 বাই 273। এখন যদি এখন T1 ও T2 উষ্ণতায়
কোনো গ্যাসের আয়তন V1 ও V2 হলে, তাহলে T1 ও T2 উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন যদি কত হয় V1 ও V2, তাহলে T1 ও T2 উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কত বলছি V1 ও V2। তাহলে তুই বল এই সম্পর্ক অনুযায়ী যদি T এর মান T1 বসাই তাহলে V এর জায়গায় V1 বসাবো, আর T এর জায়গায় T2 বসালে V এর জায়গায় V2 বসাবো। অতএব V1 সমান V0/273 ইন্টু T1 এবং V2 সমান V0/273 ইন্টু কত লিখবো T2। ঠিক বলছি তো? হ্যাঁ না বলো। তাহলে আমরা দেখলাম T1 এর T এর জায়গায় যদি T1 বসাই তাহলে V এর জায়গায় আমাকে V1 বসাতে হচ্ছে, T এর জায়গায় যদি T2 বসাই V এর জায়গায় আমাকে বসাতে হচ্ছে V2। সো দ্যাট আমি এখান থেকে পাচ্ছি V1 = V0/273 ইন্টু T1 আর V2 সমান V0/273 ইন্টু T2। বুঝতে পারছি? তাহলে পরে এখন যদি আমি V1/V2 লিখি, তাহলে এখন যদি আমি V1/V2 লিখি তাহলে চোখের দেখায় সুন্দর, দেখো এই দুটো কেটে যায়, হ্যাঁ না বল। আর লিখছি না আমি, ঠিক বলছি তো? চোখের দেখা দেখো, রাজদীপ গল্প করে এদিকে তাকাও, দেখো V0/273 দুটো জিনিস কেটে যায়, ঠিক বলছি তো? তাহলে পড়ে থাকে T1/T2, হ্যাঁ না বল। দেখ চোখের দেখা দেখ, এই দুটো কেটে যায়, তাহলে পড়ে থাকছে T1/T2। অতএব তাহলে V1/V2 সমান T1/T2, এই জিনিসটা আমরা কাজে লাগাবো চার্লসের সূত্রে অঙ্ক করার জন্য। তাহলে V1/V2 সমান T1/T2, এটা আমরা কাজে লাগাবো চার্লসের সূত্রে অঙ্ক করার জন্য। এবং এখান থেকে তুমি লিখতে পারবে V সমানুপাতিক ক্যাপিটাল T, এইটা হচ্ছে চার্লসের সূত্র পরম স্কেলে। তাহলে V সমানুপাতিক ক্যাপিটাল T, এটা পাচ্ছ তোমরা চার্লসের সূত্র কোন স্কেলে? পরম স্কেলে। তাহলে এতদূর আমরা বুঝতে পারলাম চার্লসের সূত্রটা পরম স্কেলে দাঁড়ালে পরে বা লিখলে পরে এরকম দাঁড়ায়, এবং সূত্র বিবৃতিটা আমরা এবার লিখবো। সূত্রের বিবৃতিটা হবে এরকম, লিখবো সূত্রের বিবৃতিটা এবার লিখবো। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক, এই হচ্ছে ফর্মুলা। এবং তুমি দেখতেই পাচ্ছ যে V সমানুপাতিক ক্যাপিটাল T, আমরা যদি লেখচিত্র পয়েন্ট করি, লেখচিত্র আঁকবো, তাহলে V সমানুপাতিক ক্যাপিটাল T, V সমানুপাতিক ক্যাপিটাল T, তাহলে V সমান কি আসবে? একটা ধ্রুবক নাকি রে, KT, হ্যাঁ না বল, KT। তাহলে V-টাকে যদি Y ধরিস আর K-টাকে যদি M ধরিস আর T-টাকে X, তাহলে Y সমান MX। তাহলে V ভার্সেস ক্যাপিটাল T লেখচিত্রটা কি আমার মূল বিন্দুগামী সরলরেখা হবে? হ্যাঁ না বলবে। V ভার্সেস ক্যাপিটাল T লেখচিত্র। তাহলে দেখো দুটো লেখচিত্র চার্লসের সূত্রে পেলে, একটা V ভার্সেস স্মল t আর একটা হচ্ছে V ভার্সেস ক্যাপিটাল T। অবভিয়াসলি এখানে তুমি চাপ লিখে দেবে, স্থির চাপ বা P লিখতে হয়, স্থির চাপ অথবা P লিখতে হয়। তাহলে V ভার্সেস ক্যাপিটাল T লেখচিত্রটা আমার মূল বিন্দুগামী সরলরেখা হবে। তাহলে V ভার্সেস ক্যাপিটাল T লেখচিত্রটা ঠিক আমরা এই রকম পাবো। আমরা কি বোঝাতে পেরেছি ব্যাপারটা? বোঝাতে পেরেছি। তাহলে মোটামুটি আমরা চার্লসের সূত্র থেকে যাবতীয় যা তথ্য পাওয়ার সব পেলাম এবং তথ্যগুলো লিখলাম। বুঝতে পেরেছি বাবু? তাহলে লজিকটা হচ্ছে এরকমই যে V ভার্সেস ক্যাপিটাল T লেখচিত্র। ওকে, এতদূর কি ক্লিয়ার? চার্লসের সূত্র পুরোপুরি, চার্লসের সূত্র কি পুরোপুরি বোঝাতে পেরেছি আমি? এই হলো চার্লসের সূত্র সমস্ত লেখো। এখন আমরা যে একটা প্রশ্ন করি যে সাইকেল চলতে চলতে হঠাৎ টায়ার ফেটে যায়, ঠিক তো? আগের দিনও কোশ্চেনটা করেছিলাম। তাহলে সাইকেলের টায়ার চলতে চলতে সাইকেল হঠাৎ করে ফেটে গেল, তাহলে কেন ফাটলো? বলো, কে বলবে কেন ফাটলো হঠাৎ করে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চাপ নয়, ঘর্ষণ, ফ্রিকশন। সাইকেলের টায়ারের ঘর্ষণ বা ফ্রিকশনের ফলে কি হয়েছে? চাকাটায় বারবার কি হয়েছে? উত্তপ্ত হয়ে গেছে, এবং উত্তপ্ত হওয়ার ফলে কি হয়েছে? ফেটে গেল। কেন ফাটলো তাও? এটা তো প্রশ্ন। উত্তপ্ত তো হলো, বায়ুর আয়তন বৃদ্ধি পেল। ভেরি গুড। তাহলে বায়ুর আয়তন বাড়লো। তুমি বলো আয়তন বাড়লে তো চাপ কমে, কে বললো এটা? চার্লস নাকি বয়েল? বয়েল বলেছিল আয়তন বাড়লে চাপ কমে। তাই তুমি এদিকে দেখছো টায়ারের আয়তন বাড়ছে আর তার সাথে সাথে চাপ কমছে, এটা কি সম্ভব? টায়ারের ভিতরে কি তাই হয় নাকি?
তাহলে কি করে হয়ে গেল ভুল? তাহলে এখানে উষ্ণতা স্থির থাকছে না। আমি কি ঠিক বোঝাতে পারছি ব্যাপারটা? বয়েলের সূত্রে কি ছিল? স্থির চাপ ও উষ্ণতা, এম আই রাইট? কিন্তু এখানে তো উষ্ণতা স্থির থাকছে না। তার মানে একটা কথা বুঝলাম, উষ্ণতা বাড়লে গ্যাসের আয়তন বাড়বে, হ্যাঁ না বল? কিন্তু তাই নয়, আমরা দেখছি উষ্ণতা বাড়লে গ্যাসের আয়তনও বাড়ছে এবং টায়ারের ক্ষেত্রে দেখছি তার চাপও বাড়ছে, হ্যাঁ না বল? ঠিক তো? তার মানে আমি যদি কোনো একটা গ্যাসের উষ্ণতা বাড়াই, তার দেখবো আয়তনও বাড়ছে, তার সাথে সাথে কি বাড়বে? চাপও বেড়ে যাবে। বলেই তো টায়ারটা ফাটছে। চাপ না বাড়লে তো টায়ার ফাটবে না, হ্যাঁ না বল? বুঝতে পেরেছি ব্যাপারটা? আমি যদি নিজেকে বা তুমি নিজেকে ইমাজিন করতে পারো যদি মহাশূন্য, অর্থাৎ সূর্য আর পৃথিবী, চাঁদ আর পৃথিবীর মাঝের কোনো একটা জায়গায় তোমাকে নিয়ে গিয়ে যদি উইদাউট অ্যাস্ট্রোনট স্যুট যদি ছেড়ে দেওয়া হয়, তুমি ফেটে যাবে। কেন ফাটবে? বিকজ বাইরে চাপ কত? 0, আর তোমার ভেতরে তো চাপ আছে। সেই চাপের কারণে তুমি কি হবে? ফেটে যাবে, এক্সপ্লোড করবে। তাহলে লজিক্যালি উষ্ণতা বাড়লে চাপও বাড়ছে, উষ্ণতা বাড়লে আয়তনও বাড়ছে। তাহলে উষ্ণতা বাড়লে যে চাপ বাড়ে, তার জন্য আমাদেরকে আরো একটা সূত্র পড়তে হবে। এখানে লিখেছিলাম চাপের সূত্র, আগের দিন মনে করে দেখো, বা রেনোর সূত্র। তাহলে বিজ্ঞানী চাপের সূত্র। তাহলে এবার চাপের সূত্রটা আমরা একটু ছোট্ট করে লিখবো। লেখো চাপের সূত্র। চাপের সূত্র স্থির আয়তনে, চাপের সূত্র লিখবো স্থির আয়তনে নির্দিষ্ট ভরের, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ প্রতি 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ প্রতি 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসের যা চাপ, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ প্রতি 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসের যা চাপ, তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। 0 ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসের যা চাপ, তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এক্স্যাক্টলি সূত্রটা দেখো চার্লসের সূত্রের মতো, হ্যাঁ না বলবে? শুধু আয়তনটা পরিবর্তিত হয়ে গেছে চাপে, আর চাপটা পরিবর্তিত হয়ে গেছে আয়তনে। অর্থাৎ চাপের সূত্রটা ঠিক এইরকম, জানো আয়তনের জায়গায় লেখা আছে চাপ, আর চাপের জায়গায় কি লেখা আছে? আয়তন। জাস্ট এইটুকুই পার্থক্য। দেখো স্থির আয়তনে, আর চার্লস কি ছিল? স্থির চাপে। স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ প্রতি 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসের যা চাপ, তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে এক্স্যাক্টলি এটা চার্লসের সূত্রের মতো লাগছে। তাহলে চার্লসের সূত্র যা যা সূত্র পেয়েছিলাম সেগুলো এখানে অ্যাপ্লিকেবল হবে, হ্যাঁ না বল? এক্স্যাক্টলি সেম। শুধু এখানে ভি ছিল আয়তন, তাহলে আমরা এখানে পি লিখবো, হ্যাঁ না বল? চাপের জন্য কি লিখবো? পি লিখবো। একই রকম তো, সেই জন্য এর গাণিতিক ব্যাখ্যা আর দিচ্ছি না আমরা, এক্স্যাক্টলি সেমই হবে যা আগে ছিল, শুধুমাত্র ভি গুলোকে চেঞ্জ হয়ে পি হবে। তারপরে প্রথম সূত্র পেয়েছিলাম ভি ইকুয়াল টু ভি জিরো, তাহলে এখানে লিখবো পি সমান পি জিরো 1 প্লাস কত লিখবো? টি বাই 273, আমায় রাইট? ঠিক বলছি? এবং আমরা পেয়েছিলাম ভি ওয়ান বাই ভি টু সমান টি ওয়ান বাই টি টু, এখানে কি লিখবো? পি ওয়ান বাই পি টু সমান টি ওয়ান বাই টি টু। তাহলে এই দুটো সূত্রই আমরা মোটামুটি এখানে লিখবো। আমি কি বোঝাতে পারলাম? অলসো লেখচিত্রটাও যদি আমরা অঙ্কন করার চেষ্টা করি এখানে, তাহলে লেখচিত্রটা এক্স্যাক্টলি সেমই পাবো আমরা যদি দেখতে চাই। কেমন হবে লেখচিত্র? তুমি দেখতে পারো যে আমরা যদি লেখচিত্র অঙ্কন করার চেষ্টা করি, তাহলে প্রথমত ছিল পি ভার্সেস স্মল টি লেখচিত্র। পি ভার্সেস স্মল টি লেখচিত্রটা ঠিক এরকম লাগবে দেখতে, ঠিক এক্স্যাক্টলি এরকম লাগবে দেখতে। ঠিক বলছি তো? তখন ভি ভার্সেস স্মল টি ছিল, বলো হ্যাঁ না বলো? আর লেখচিত্রটাকে যদি পেছনের দিকে বাঁকানো যায়, তাহলে লেখচিত্রটা মনে হবে যেন এখান থেকে আসছে। এই জায়গাটায় আমরা বলেছিলাম ভি জিরো, তাহলে এখানে কি লিখবো? পি জিরো। আর টি এর মান কত হবে? -273 ডিগ্রি সেলসিয়াস। এক্স্যাক্টলি সেম হবে, হ্যাঁ না বলো? ঠিক বলছি তো? তাহলে এটা পি, এটা হচ্ছে পি। এবং আমরা যদি পি ভার্সেস ক্যাপিটাল টি লেখচিত্র অঙ্কন করি, একটু আগে এঁকেছিলাম, তাহলে পি ভার্সেস ক্যাপিটাল টি লেখচিত্রটা হবে মূল বিন্দুগামী সরলরেখা, এক্স্যাক্টলি সেম। এখানে কি লিখতে হবে? ভি বা স্থির আয়তন। তাহলে এক্স্যাক্টলি আমরা চার্লসের সূত্রের সাথে সিমিলারিটি বা একই রকম
দেখতে লাগছে বলে চার্লসের সূত্র থেকে চাপের সূত্রটাকে এখানে বানানোর চেষ্টা করলাম, এবং এক্স্যাক্টলি আমরা দেখলাম যে সূত্রটা যেহেতু চার্লসের সূত্রের মতোই ছিল, সরি, সেই কারণে আমরা এখানে চার্লসের সূত্র থেকে চাপের সূত্রটাকে পেলাম। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? এবার একটা ছোট্ট পয়েন্ট করো, দেখো গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক। গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক, ডান দিকটা মেটাবো, এটাকে করে নাও। গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক হয়েছে? লিখো, ধরি ক্যাপিটাল এম ভরের গ্যাস নেওয়া হলো। ধরি ক্যাপিটাল এম ভরের গ্যাস নেওয়া হলো। ক্যাপিটাল কথাটা লিখে দিও না আবার, বড় হাতের এম। ধরি ক্যাপিটাল এম ভরের গ্যাস নেওয়া হলো। এখন P1 ও P2 চাপে ওই গ্যাসের আয়তন V1 ও V2 এবং ঘনত্ব D1 ও D2 হলে, কথাটা ভালো করে বোঝো, আমরা বলছি P1 ও P2 চাপে, অর্থাৎ P1 একটা চাপ যখন গ্যাসের উপর প্রয়োগ করা হয়েছে তখন গ্যাসটার আয়তন V1 এবং ঘনত্ব D1। P2 একটা চাপ, যখন P2 চাপ প্রয়োগ করা হয়েছে গ্যাসের আয়তন হয়েছে V2 আর ঘনত্ব কত হয়েছে D2। গ্যাসের ভর কি ফিক্সড? হ্যাঁ না বলবে। তাহলে আমরা কি লিখতে পারি যে ঘনত্ব D1 সমান ভর বাই আয়তন, হ্যাঁ না বল। এটা লেখা যাবে না? লেখা যাবে না? হবে। এবং এবং আমরা আরো লিখতে পারবো D2 সমান কত হবে? M বাই V2, হ্যাঁ না বল। হবে না? হবে না? তাহলে এই দুটো জায়গা থেকে দেখতে পাচ্ছি যে M সমান D1 V1 আর M সমান কত? D2 V2। দুটোর ক্ষেত্রে ভর কি সেম? হ্যাঁ না বল। কারণ কোনো পদার্থের ভর তো পরিবর্তিত হতে পারে না, হ্যাঁ না বল। তাহলে অতএব আমরা এখান থেকে লিখতে পাচ্ছি D1 V1 সমান কত হবে? D2 V2। অতএব V2 বাই V1 সমান হবে D1 বাই D2। এত দূর কি বোঝাতে পেরেছি আমি? হ্যাঁ না বলবে। ক্লাস 7-8 এর জিনিস এটা পড়ালাম। এত দূর কি বোঝাতে পেরেছি? আচার্য, বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে এত দূর? এখন বয়েল আছে তো বসে, বয়েলের সূত্র থেকে পাই, গুনগুন করো না বাবা, তোমরা মৌমাছি নাও। বয়েলের সূত্র থেকে পাই, বললো আমরা তার থেকেও খারাপ। বয়েলের সূত্র থেকে পাই, প্লিজ কথা নাই, কি পাও না তো স্যার? P1 V1 সমান P2 V2, হ্যাঁ না বলো। এই P1 V1 সমান কত? P2 V2, হ্যাঁ না বলবে। এটা পাও তো? তাহলে লজিক্যালি আমি যদি P1 বাই P2 লিখি তাহলে কি আমি লিখবো V2 বাই V1, হ্যাঁ না বল। পরের অংশটা এখানে লিখছি, পরের অংশটা এখানে লিখছি। হ্যাঁ, এখান থেকে এখানে লিখছি, ভালো করে দেখো, এখান থেকে এখানে লিখছি। P1 বাই P2 সমান কি V2 বাই V1 লিখতে পারবো? আর দেখ তো V2 বাই V1 মানে কি D1 বাই D2, হ্যাঁ না বল। তাহলে কি আমি লিখতে পারবো অতএব P1 বাই P2 সমান V2 বাই V1 এর জায়গায় D1 বাই D2, হ্যাঁ না বল। এইটা হচ্ছে গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক। গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক। অতএব আমরা লিখবো P সমানুপাতিক ক্যাপিটাল D। এটা সচরাচর মাধ্যমিকে আজ পর্যন্ত দেয়নি, কিন্তু কিছু মিশন বা এরকম টাইপের স্কুল আছে যেখানে এই কোশ্চেনটা আসতে পারে। সো আমি এখানে করিয়ে রাখলাম যেন মিশনে এলে পরে পারো তোমরা। আর ভেবো না যে তোমাদের স্কুলও দেবে না, নর্মাল স্কুলে এগুলো সবই দিতে পারে, কোনো কিছু ব্যাপার না। মাল্টিপারপাস হোক, মহাকালী হোক বা বেলগুড়ি হাই স্কুল হোক, যে কোনো স্কুল দিতেই পারে কোশ্চেন। কারণ ডে বাই ডে কোশ্চেনের স্ট্যান্ডার্ড বা কোশ্চেন একটু উন্নত হচ্ছে। ক্লিয়ার হয়েছে এত দূর পর্যন্ত? এত দূর পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? এত দূর পর্যন্ত কি ক্লিয়ার করাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? পয়েন্ট করবে চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। এটা আমাদের লাস্ট টপিক আজকে। চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। পয়েন্ট করবে চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। লেখো চার্লসের সূত্র থেকে পাই, আগে লেখো বয়েলের সূত্র থেকে পাই। বয়েলের সূত্র থেকে পাই
দেখো বয়েলের সূত্র থেকে পাই, চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র করাচ্ছি। বয়েলের সূত্র থেকে পাই চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র, পয়েন্ট করবে ভি সমানুপাতিক 1/p। ভালো করে বোঝো, এটা পেয়েছিলাম চার্লস বয়েলের সূত্র, হ্যাঁ না বল আগের দিন। এবং ব্র্যাকেটে কি লিখবো, যখন গ্যাসের ভর ও উষ্ণতা কি ছিল, স্থির, হ্যাঁ না বল। ঠিক বলছি। আর একটা জিনিস আজকেই পেলাম আমরা চার্লসের সূত্র থেকে, চার্লসের সূত্র থেকে পাই, চার্লসের সূত্র থেকে পাই। পরের দিন কিন্তু এই চ্যাপ্টারের উপর পরীক্ষা হবে, হ্যাঁ, যতদূর পড়ানো হয়েছে 20 মার্কসের। প্রথম থেকে সেকেন্ড চ্যাপ্টারের উপর যতটা পড়ানো হয়েছে তার উপর 20 মার্কসের পরীক্ষা পরের দিন, কিন্তু মাথায় রাখবে। সেকেন্ড চ্যাপ্টার প্রথম থেকে যা পড়ানো হয়েছে। কি পেলে, ভি সমানুপাতিক ক্যাপিটাল টি, কখন না তো যখন গ্যাসের ভর ও চাপ স্থির। ঠিক। এখন তোমরা এখন পড়োনি ভেদ বলে একটা টপিক আছে অঙ্কে। ভেদ টপিকটা কি, যদি এ সমান বি হয় আর এ সমান 1/c হয়, ভালো করে বোঝো, বাঁ দিকেরটা একই থাকে আর ডান দিকটাকে গুণ করে দেওয়া যায়, এটাকে বলা হয় যৌগিক ভেদের নিয়ম। তাহলে বাঁ দিকটা একই থাকলো, ডান দিকটাকে গুণ করলাম, তাহলে এখানে দেখো বাঁ দিক একই আছে আর ডান দিকটাকে তাহলে কি হবে, গুণ। তাহলে এখন যৌগিক ভেদের নিয়ম অনুসারে, যৌগিক ভেদের নিয়মানুসারে, যৌগিক ভেদের নিয়মানুসারে কি হবে না তো ভি সমানুপাতিক টি/পি। ঠিক বলছি তো, হ্যাঁ না বল। ভি সমানুপাতিক কি হবে, টি/পি। ব্র্যাকেটে লিখবো যখন গ্যাসের উষ্ণতা, স্থির, ভর এগুলো সব পরিবর্তনশীল, যখন সব পরিবর্তনশীল, যখন উভয়ই পরিবর্তনশীল, এভাবে লেখো, এটা আলাদা কিন্তু, যখন উভয়ই পরিবর্তনশীল। তাহলে সমানুপাতিক তুললে কি আছে, একটা ধ্রুবক নাকি, বা কে ইন্টু টি/পি। ব্র্যাকেটে লিখবো কে হলো সমানুপাতিক ধ্রুবক, কে হলো সমানুপাতিক ধ্রুবক। তাহলে ভি সমান কি লিখবো, কে ইন্টু টি/পি, যেখানে কে হলো সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, সরি। তাহলে কে হলো সমানুপাতিক ধ্রুবক, বা তাহলে আমরা লিখবো পিভি/টি সমান কে। আচ্ছা, আগের দিন এরকম একটা বুঝিয়েছিলাম যে P1V1 সমান P2V2 সমান কে, তার মানে কি চাপ ও আয়তনের গুণফল ধ্রুবক। তাহলে এখানে দেখো চাপ আর আয়তনের গুণফল এবং উষ্ণতা, এই পুরো জিনিসটাই ধ্রুবক। ঠিক তো, এই পুরো জিনিসটা হচ্ছে ধ্রুবক, মানে এটা পরিবর্তন হবে না। তার মানে যদি T1 ও T2 উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V1 ও V2 এবং চাপ P1 ও P2 হয়, তবে তার মানে যখন T এর জায়গায় T1 লিখবো, তার মানে P এর জায়গায় কি লিখতে হবে, P1, আর V এর জায়গায় কি লিখতে হবে, V1। অতএব P1V1/T1 এই গুণফলটা সমান হবে P2V2/T2 সমান কে। অর্থাৎ কি, এই গুণফলটার এইটা যেহেতু ধ্রুবক, তার মানে আগেও যা ছিল পরেও তা থাকবে, যতবার ইচ্ছা করো তুমি এটা একই থাকবে। এইটাই হলো চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র, এবং এখান থেকে এই টপিকটার উপর অঙ্ক আসবে। অঙ্কগুলোকে আমি ব্র্যাকেট করে দিচ্ছি, সেগুলো আমাদের অঙ্কের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখান থেকে দেখলাম P1V1/T1 সমান P2V2/T2, এই পুরো রাশিটা আমাদের কি কাজে লাগে না তো অঙ্কের জন্য কাজে লাগবে। তাহলে P1V1/T1 সমান P2V2/T2, এটা অঙ্কের জন্য আমরা কাজে লাগাবো। এখন আমাদেরকে যদি দুটো গ্যাসের কথা বলে, আমরা দুটো গ্যাস সম্বন্ধে পড়বো, একটা হচ্ছে বাস্তব গ্যাস আর একটা হচ্ছে আদর্শ গ্যাস। এই যে সূত্রগুলো পড়ছি, এবং তোমরা মনে রাখবে আরো একটা সূত্র তোমাদের বাকি আছে, কি সূত্র, অ্যাভোগাড্রো সূত্র। তাহলে আমরা এই যে সূত্রগুলো পড়ছি, এগুলো প্রত্যেকটা প্রযোজ্য একটি বিশেষ গ্যাসের ক্ষেত্রে, তাকে আমরা বলবো আদর্শ গ্যাস। তাহলে আদর্শ গ্যাস কাকে বলে,
যে সমস্ত গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে তাদেরকে বলবো আদর্শ গ্যাস। তাহলে যে সমস্ত গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলবে তাদেরকে বলবো আমরা আদর্শ গ্যাস। যে সমস্ত গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মানবে না তাদেরকে বলবো আমরা বাস্তব গ্যাস। যে কোনো গ্যাস যারা চার্লস ও বয়েলের সূত্র মেনে চলবে যে উষ্ণতাতেই হোক তাদেরকে বলবো আদর্শ গ্যাস। আর যে সমস্ত গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মানবে না বাস্তব গ্যাস। তাহলে স্যার বাস্তব গ্যাস কি কখনো আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে? হ্যাঁ পারে। বাস্তব গ্যাস একটি বিশেষ শর্তে আমাদের আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে। কখন না? তো উচ্চ উষ্ণতা নিম্ন চাপ। উচ্চ উষ্ণতা নিম্ন চাপ উ নিচা মনে রাখবো এইভাবে, নাহলে তোমরা গন্ডগোল করে দেবে। উচ্চ চাপ নিম্ন উষ্ণতা এরকম ভাবে উল্টো পাল্টা হয়ে যায়। তাহলে উচ্চ উষ্ণতা নিম্ন চাপ উ নিচা এই হিসেবে মনে রাখবে। উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আমি কি টপিকটা বোঝাতে পেরেছি? পুরো টপিকটা বোঝাতে পেরেছি? কনসেপ্ট কি আজকের ক্লাসে যা হলো ক্লিয়ার করাতে পেরেছি? খাতা খুলবে, বন্ধ করবে না। ক্লিয়ার হয়েছে? চলো খাতা খুলো, দুটো অঙ্ক করাবো, দিয়ে ছাড়বো আজকে। লেখো। কি হলো? লেখো। আরে বাবা যেটা বলছি এটা করো না। $760 মিলিমিটার এইচজি চাপে 760 মিলিমিটার এইচজি চাপে 760 মিলিমিটার এইচজি চাপে 0 ডিগ্রি সি তাপমাত্রায় 0 ডিগ্রি সি তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 0 ডিগ্রি সি তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সেমি কিউব। 300 সেমি কিউব একই চাপে পূর্ণচ্ছেদ দিয়ে সেমি কিউব পূর্ণচ্ছেদ দিয়ে একই চাপে 546 ডিগ্রি সি উষ্ণতায় একই চাপে 546 ডিগ্রি সি উষ্ণতায় একই চাপে 546 ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত হবে? ওই গ্যাসের আয়তন কত হবে? ওই গ্যাসের আয়তন কত হবে? তারপর লেখো। কোন উষ্ণতায় কোন গ্যাসের চাপ ও আয়তন কোন উষ্ণতায় কোন গ্যাসের চাপ ও আয়তন কোন উষ্ণতায় কোন গ্যাসের চাপ ও আয়তন 0 ডিগ্রি সি উষ্ণতার 0 ডিগ্রি সি উষ্ণতার চাপ ও আয়তনের দ্বিগুণ হবে। 0 ডিগ্রি সি উষ্ণতার চাপ ও আয়তনের দ্বিগুণ হবে। 0 ডিগ্রি সি উষ্ণতার চাপ ও আয়তনের দ্বিগুণ হবে। তাহলে এই দুটো অঙ্ক আজকে মোটামুটি আলোচনা হবে। এই দুটো টপিকটা আজকে কভার করা হয়েছে। চলো প্রথম অঙ্কটা একটু প্রত্যেকে মন দিয়ে পড়ো, তারপর সলভ করাচ্ছি। প্রত্যেকে পড়ো, গল্প নয়, পড়ো পড়ো, নিজে অঙ্কটা পড়ো। এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে তোমাদের অঙ্ক দেবেই দেবে 100%, এবং 2 মার্কসের একটা অঙ্ক থাকবেই। এবার অঙ্ক শেখাচ্ছি, বোঝাচ্ছি, তোমার দায়িত্ব। যদি পরে বলো যে অঙ্ক বুঝতে পারিনি, তার দায়িত্ব তোমার নিজের থাকবে। দুবার অঙ্কটা পড়ো প্রত্যেকে মনে মনে। চলো এবার শুরু করি অঙ্কটা। প্রিয়াঙ্কা পড়তো অঙ্কটা। প্রিয়াঙ্কা পড়ছে অঙ্কটা, শোনো, প্রত্যেকে দেখো, বলো। তাহলে 760 মিলিমিটার এইচজি চাপে, তাহলে আমি আগের দিন যেমন বলেছিলাম, তাহলে কি কি লিখতে হবে? প্রাথমিক চাপ, হ্যাঁ না বলো। প্রাথমিক চাপ P1 সমান 760 মিলিমিটার এইচজি, এটা আমাকে দিয়েছে। তারপর
0°C তাপমাত্রায়। তাহলে এটা কি প্রাথমিক উষ্ণতা? কারণ প্রথমে দিয়েছে এটাই আমার প্রাথমিক উষ্ণতা কত, 0°C। কিন্তু কি বললাম এক্ষুনি, ডিগ্রি সেলসিয়াস কি রাখতে পারবো আমি? কি করব, কেলভিন। তাহলে কি করতে হবে, 273 যোগ, তাহলে 273 কেলভিন। ক্লিয়ার? আর কি দিয়েছে, আয়তন। তাহলে প্রাথমিক আয়তন কত দিয়েছে বলো? প্রথম লাইন থেকে কি এই তিনটে জিনিস তুমি পেলে লিখতে? হ্যাঁ না বলো। আহামরি আজগুবি কিছু লিখলাম, নিজের মন থেকে বানিয়ে কিছু লিখে দিয়েছি নয় তো? যা প্রশ্ন দিয়েছে সেখান থেকেই লিখলাম তো। এটা প্রথম লাইন থেকে দিয়েছে, হ্যাঁ না বলবে। ঠিক এত দূর পর্যন্ত, ঠিক এত দূর দিয়েছে। এবার দ্বিতীয় লাইন পড়ো। একই চাপ, তাহলে চাপটা একই থাকছে। তাহলে যদি চাপ একই থাকে তাহলে পরে চাপটা কি আর লেখার কোনো গুরুত্ব আছে? আর লিখবো না, চাপ তো একই থাকছে আমার। তাহলে আমরা এবার চাপটাকে বাদ দিয়ে দিলাম। ব্যাপারটা বুঝতে পারলাম? তাহলে একই চাপে তারপর তাহলে অন্তিম এবার নাকি, তাহলে অন্তিম উষ্ণতা কত? 546। কিন্তু এটা কি আছে, সেলসিয়াসে কি করব, কেলভিনে। কত যোগ করতে হবে? তাহলে 546 থেকে যদি 273 যোগ করো তাহলে আমার যত ধারণা 819 হয়। দেখতে একবার না, কত, 5 2 7, 819 কেলভিন। ঠিক বলছি তো? আর আমাকে নিশ্চয়ই অন্তিম আয়তন বার করতে হবে, হ্যাঁ না বল। তাহলে V1 T1 V2 T2 আমরা জানি, একটু আগে জানলাম, আমরা জানি কি না তো স্যার এক্ষুনি শেখালেন, V1/V2 সমান T1/T2। হ্যাঁ না বলো, এটা শেখালাম তো, এটা শেখালাম তো। তাহলে V1 যদি আমরা বসাই 300, V2 বার করতে হবে, T1 কত না তো স্যার, T1 273 আর T2 কত 819। অতএব V2 সমান 819 ইন্টু 300/273। যেহেতু আমার নামটা মুখস্থ আছে, এটা 3 দিয়ে কাটে নাকি। তাহলে V2 সমান কত এলো, 900। এখানে কিন্তু উত্তর লিখবো না, এবার লাস্ট লাইনে উত্তর লিখবো। অতএব নির্ণীত আয়তন 900 সেমি কিউব। বেরিয়েছে? অতএব নির্ণীত আয়তন 900 সেমি কিউব। অঙ্কটা কি বোঝাতে পেরেছি সকলকে আমি? অঙ্কটা কি বোঝাতে পেরেছি সকলকে আমি? অতএব নির্ণীত আয়তন 900 সেমি কিউব। অতএব নির্ণীত আয়তন 900 সেমি কিউব। এত ক্লিয়ার? চলো পরের অঙ্কটাতে এবার আসবো। এত ক্লিয়ার হয়েছে সবার? বলবে আমাকে। চলো পরেরটা পড়ো মন দিয়ে, পরেরটা মন দিয়ে পড়ো। পরেরটা মন দিয়ে পড়ো, আমি তারপর অঙ্ক করাচ্ছি। পরে দেখছি, একটু দাঁড়ান। চলো প্রিয়াঙ্কা পড়ো পরেরটা। কোন উষ্ণতায় কোনো গ্যাসের চাপ ও আয়তন 0°C উষ্ণতায় চাপ ও আয়তনের দ্বিগুণ হবে? তাহলে বলছে কোন উষ্ণতায় কোনো একটা গ্যাসের চাপ ও আয়তন 0°তে থাকা গ্যাসের চাপ ও আয়তনের দ্বিগুণ হবে। আচ্ছা তাহলে 0°তে যা ছিল সেটা কি প্রাথমিক? হ্যাঁ না বল। আর কোন উষ্ণতা বার করতে হবে সেটা কি অন্তিম? তাহলে আমাকে লজিক্যালি T1 দিয়েছে, হ্যাঁ না বল। কত? 0 + 273, হ্যাঁ না বল। আর লিখছি না আমি, এটাই দিয়েছে তো। এবার বলেছে প্রাথমিক চাপের দ্বিগুণ হবে অন্তিম চাপ। আমি কি ঠিক? তার মানে আমরা এখানে কি করি, ধরি প্রাথমিক চাপ P1 সমান P আর আয়তন সমান V, এটা ধরলাম, এটা ধরলাম। তাহলে প্রাথমিক চাপ যা হবে, আমাকে এখানে বলেছে অন্তিম আয়তন বা অন্তিম চাপ P2 কত হবে, 2P। হ্যাঁ না বল। দেখ প্রশ্ন দ্বিগুণ বলেছে, আর বলেছে অন্তিম আয়তনও কত হবে, দ্বিগুণ। আর আমাকে T2টা বার করতে হবে। বল কোন ফর্মুলা? P1 V1 T1 P2 V2 T2, কোন ফর্মুলা? এখনই করালাম না, P1 V1/T1 সমান P2 V2 বাই, চলো মান বসিয়ে বার করে নাও, দেখি T2টাকে বার করতে পারে। আমি কি বোঝাতে পারলাম অঙ্কটা? আমি কি বোঝাতে পারলাম অঙ্কটা? আমি কি বোঝাতে পারলাম অঙ্কটা?
একা করে নাম লিখ। আমি অঙ্কটা বোঝাতে পেরেছি। চলো এবার টি2টা বার করি এখান থেকে, মান টান বসিয়ে এটুকু কাজ দিলাম। পড়েছ? টি2 উত্তর বেরোলো, কত বেরোলো উত্তর? অঙ্কটা করো, মানগুলো বসাও, নাকি অঙ্ক কিচ্ছু জানো না? অঙ্কের মান বসাতে জানিস তো তোরা? অঙ্কের মান বসাতে জানি তো আমরা, যে অঙ্কের মান কি করে বসাতে হয়। P1 এর ভ্যালু, P1 এর জায়গায় কত লিখবি? P। V1 এর জায়গায়, T1 এর জায়গায় সমান, P2 এর জায়গায়, V2 এর জায়গায় T2। P কাটবে, এদিক কাটতে পারবো, আর V কাটতে পারবো, তাহলে T2 সমান 273 ইন্টু 4 মানে কত? 1092। আস্তে। অতএব নির্ণীত উষ্ণতা, এবার ভালো করে দেখ, বেরোলো কত? 1092। এটা কোন এককে বেরোলো? কেলভিন। হ্যাঁ না না বল, এটা কোন এককে বেরোলো? কিন্তু আমার তো কেলভিন বার করা যাবে না, আমার কি বার করতে হবে? সেলসিয়াস। তাহলে নিশ্চয় 1092 থেকে কত বাদ দেবো? 273। তাহলে আমার অ্যান্সার আসবে 819 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট ইজ ইয়োর অ্যান্সার। অতএব নির্ণীত উষ্ণতা হবে 819 ডিগ্রি সেলসিয়াস। অতএব নির্ণীত উষ্ণতা 819 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা যে টপিকটা পড়ালাম সেই টপিকের ওপর ভিত্তি করে কিছু প্রবলেম সলিউশন করালাম। প্রবলেম দুটোর সলিউশন কি বোঝাতে পেরেছি? একটা চার্লসের সূত্র V1/V2 = T1/T2, আর একটা চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র P1 V1/T1 = P2 V2/T2। তোমাদের নোটসে প্রায় 20 পাতায় আদর্শ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যের আগে পর্যন্ত পড়ানো হয়েছে। তোমাদের নোটসে আদর্শ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যের আগে পর্যন্ত পড়ানো হয়েছে। আর একটা ক্লাস লাগবে, আমি পুরোটা শেষ করে দেবো। তার মানে পরের সপ্তাহে তোমাদের গ্যাসের আচরণ লাস্ট ক্লাস, এবং সেটাই শেষ হয়ে যাবে। পরের দিন কিন্তু 20 মার্কসের পরীক্ষা, গ্যাসের আচরণ যতটা পড়ানো হয়েছে তার উপর।